কোহিনূর এমন একটি হীরা যার জন্য ভেঙে পড়েছে সাম্রাজ্য, যার জন্য শুরু হয়েছিল রক্তক্ষয়ী যুদ্ধ, এবং যেই হীরার জন্য রাজারা হারিয়েছিলেন তাদের সিংহাসন, এবং ইতিহাস বদলে গেছে বারবার। কিন্তু কোহিনূর শুধুই কি মূল্যবান হীরা, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে এমন এক রহস্য যেটি আজও পৃথিবীর কোটি কোটি মানুষকে ভাবিয়ে তোলে? কেউ বলেন পৃথিবীতে যদি সবচেয়ে অভিশপ্ত রত্ন কোনটি বলা হয় তাহলে সেটি হলো কোহিনূর হীরা। কাকাতীয় রাজবংশ, মুঘল সম্রাট নাদির শাহ, মহারাজা রঞ্জিত সিং, এরপর ব্রিটিশ সাম্রাজ্য, প্রজন্মের পর প্রজন্ম ধরে কোহিনূর হীরা বিভিন্ন হাত বদল হয়েছে। আর আশ্চর্যের বিষয়, কোহিনূরের প্রতিটি মালিকের জীবনেই নেমে এসেছিল ভয়ঙ্কর যুদ্ধ, বিশ্বাসঘাতকতা অথবা সাম্রাজ্যের পতন। তবে সবচেয়ে বড় প্রশ্নটি হলো, এগুলি কি শুধুই কাকতালীয় ঘটনা, যে যার কাছে কোহিনূর গেছে তার সাম্রাজ্যই ভেঙে পড়েছে, নাকি সত্যি এই হীরার সাথে জড়িয়ে রয়েছে এক ভয়ঙ্কর অভিশাপ? আজকের দিনে দাঁড়িয়ে কোহিনূর এমন একটি হীরা যার ওজন মাত্র 105.6 ক্যারেট, কিন্তু এই ছোট পাথরটির জন্যই হয়েছে যুদ্ধ, সাম্রাজ্যের পতন, এবং বিভিন্ন রাজারা তাদের সিংহাসন হারিয়েছিলেন। হাজার হাজার মানুষ এবং প্রজাদের জীবন বদলে গেছিল। আর এই সমস্ত ঘটেছিল মাত্র একটি হীরার জন্য, যাকে বলা হয়েছে কোহিনূর। পারস্যের ফার্সি ভাষায় কোহিনূর শব্দের অর্থ হলো মাউন্ট অফ লাইট। আজ এই হীরাটি টাওয়ার অফ লন্ডনে সংরক্ষিত করে রাখা হয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই হীরাটিকে দেখতে আসে। কিন্তু যে প্রশ্নটি আজও ইতিহাসবিদ, গবেষক এবং সাধারণ মানুষের মনের মধ্যে ঘুরে বেড়ায়, সেটি হলো, কোহিনূর কি সত্যি অভিশপ্ত হীরা? আজ থেকে প্রায় 800 বছর আগে ভারতের দক্ষিণাঞ্চলে কৃষ্ণা নদীর তীরে পৃথিবীর সবচেয়ে অন্যতম এবং বিখ্যাত সমৃদ্ধ হীরার খনির অঞ্চল ছিল গোলকোন্ডা। বিশ্বের বিভিন্ন রাজা এবং সম্রাটদের মুকুটে যে হীরা লাগানো হতো, সেই সমস্ত হীরের বড় অংশই আসতো এই অঞ্চলের খনি থেকে। কোহিনূর হীরাও সম্ভবত এই অঞ্চল থেকেই উঠে এসেছিল। তবে এখানে ইতিহাস কিছুটা অস্পষ্ট হয়ে যায়, কারণ কোহিনূর হীরার প্রথম দিকের ইতিহাস নিয়ে নানা রকমের তর্ক বিতর্ক এবং বিভিন্ন মতভেদ রয়েছে। অনেকেই বলেছেন এই হীরাটি অন্ধ্রপ্রদেশের কোল্লুর খনি থেকে পাওয়া গিয়েছিল। তবে একটি বিষয় নিশ্চিত, কোহিনূর হীরার জন্ম ভারতীয় উপমহাদেশেই। সে সময় দক্ষিণ ভারতে শক্তিশালী কাকাতীয় সাম্রাজ্য শাসন করছিল। তখনও এই হীরাটির নাম কোহিনূর হয়নি। কিছু লোককাহিনীতে এমনও বলা হয়েছে, কোহিনূর সর্বপ্রথম দক্ষিণ ভারতের একটি মন্দিরের দেবী মূর্তির অলংকার ছিল, এবং যার ফলে কোহিনূর হীরা তখন থেকেই অত্যন্ত মূল্যবান রত্ন ছিল। শুধু তার আকারের জন্য নয়, বরং তার স্বচ্ছতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। রাজারা বিশ্বাস করতেন এমন একটি হীরা শুধুমাত্র ধনসম্পদ নয়, এটি হলো ক্ষমতার প্রতীক। যার হাতে এই হীরা থাকবে তার হাতেই যেন রাজ্যের গৌরব। কিন্তু ইতিহাস আমাদের বারবার শিখিয়েছে, ক্ষমতার প্রতীক যতই বড় হয় ততই তাকে দখল করার লড়াই আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। আর ঠিক তেমন ঘটনাই ঘটতে চলেছিল দক্ষিণ ভারতের কাকাতীয় রাজবংশের সাথে। 1310 সালের দিকে উত্তর ভারতের দিল্লি সালতানাত দক্ষিণ ভারতের দিকে সামরিক অভিযান শুরু করেছিল। সেনাপতি মালিক কাফুর সুলতান আলাউদ্দিন খিলজির নির্দেশে একের পর এক রাজ্য দখল করতে শুরু করে, এবং তখনই নাকি কাকাতীয় রাজবংশের পতন ঘটে। রাজকীয় ধন ভাণ্ডারকে উত্তর ভারতের দিকে নিয়ে যাওয়া হয়, এবং সেই কাকাতীয় রাজবংশের ধন সম্পদের সঙ্গেই ছিল কোহিনূর হীরা। এরপর কোহিনূর যেন আর হীরা রইল না, এটি হয়ে উঠল দিল্লির ক্ষমতার প্রতীক। যে শাসকের হাতেই হীরা, তার হাতেই সাম্রাজ্যের গৌরব। এরপর বছরের পর বছর কেটে যায়, দিল্লির সিংহাসনে আসেন নতুন নতুন শাসক। এরপর সময় এলো 1526 সাল। 1300 সাল থেকে 1526 সাল অবধি এই হীরাটি দিল্লি সালতানাতের একের পর এক নতুন শাসকের হাতেই ছিল। তবে 1526 সালে যখন পানিপথের প্রথম যুদ্ধ শুরু হয়, তখন মধ্য এশিয়া থেকে আসা এক যোদ্ধা জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। অর্থাৎ কাকাতীয় রাজবংশের পর সুলতানীয় রাজবংশের পতন হল, এবং তারপর প্রতিষ্ঠিত হলো মুঘল সাম্রাজ্য। বাবরের আত্মজীবনী বাবরনামায় এইসব ঘটনার বিবরণ পাওয়া যায়, এবং সেখানে কোহিনূর হীরারও উল্লেখ আছে। মুঘলদের সময় থেকেই কোহিনূর হীরার ইতিহাস আরো বেশি স্পষ্ট হয়ে উঠতে শুরু করে। বাবরের পর হুমায়ুন, হুমায়ুনের পর তার পুত্র আকবর। কিন্তু এই হীরার সবচেয়ে জাঁকজমক অধ্যায় শুরু হলো সম্রাট শাহজাহানের আমলে। তার নির্দেশে নাকি তৈরি হয়েছিল ইতিহাসের অন্যতম মূল্যবান রাজ সিংহাসন, যাকে বলা হয়েছে ময়ূর সিংহাসন। এবং এই ময়ূর সিংহাসনের মধ্যে সোনা, হীরা, রূপো, মণি, মাণিক্য, পান্না, চুনি, অগণিত মূল্যবান রত্ন দিয়ে সিংহাসনটিকে সাজানো হয় শুধুমাত্র শাহজাহানের জন্য। এবং এই সিংহাসনের সবচেয়ে অন্যতম আকর্ষণ ছিল কোহিনূর। সূর্যের আলো পড়লেই কোহিনূর এমন ভাবে চকচক করতো যে দূর থেকে তাকালেও চোখ ধাঁধিয়ে যেত। কিন্তু ইতিহাসে একটি নিয়ম আছে, যেখানে আছে অগাধ ধনসম্পদ, সেখানেই জন্ম নেয় লোভ। আর সেই লোভই কয়েক দশক পর দিল্লিতেও নিয়ে আসবে এক ভয়ঙ্কর ঝড়। পারস্য থেকে এগিয়ে আসছেন এক দুর্ধর্ষ সেনাপতি, যার নাম শুনলে কেঁপে উঠত বিশাল বিশাল সাম্রাজ্য, এবং তার নাম হলো নাদির শাহ। নাদির শাহর একটিমাত্র আক্রমণ চিরতরে বদলে দেবে কোহিনূর হীরার ইতিহাস। 1739 সাল। মুঘল সাম্রাজ্য তখন আর আগের মতো শক্তিশালী নয়। সম্রাট মোহাম্মদ শাহ সিংহাসনে থাকলেও তিনি আগের সম্রাটের মতো এত শক্তিশালী ছিলেন না। কার্নালের যুদ্ধে মোগল বাহিনী পরাজিত হয়, এবং এরপর নাদির শাহ প্রবেশ করেন দিল্লিতে। কিন্তু কার্নালের যুদ্ধের পর হঠাৎ একটা গুজব দিল্লিতে ছড়িয়ে পড়ে, এবং সেই গুজবটি ছিল
ছিল কার্নালের যুদ্ধে নাকি নাদির শাহ নিহত হয়েছে এবং এই ঘটনার ফলে উত্তেজিত জনতার একটি অংশ পারস্যের সৈনিকদের ওপর আক্রমণ চালায় এবং এই ঘটনার পর নাদির শাহ এতটাই ক্ষুব্ধ হয়ে ওঠে যে তিনি দিল্লিতে এসে ভয়ঙ্কর হত্যাকাণ্ড এবং লুটপাট শুরু করে দেন। সে সময় বলা হয় যে দিল্লিতে অসংখ্য মানুষ প্রাণ হারায় এবং দিল্লির অসংখ্য নারী অথবা মেয়েদের নাকি পারস্যে নিয়ে যাওয়া হয়েছিল এবং এই ঘটনার ফলে ময়ূর সিংহাসনও তখন রওনা দেয় পারস্যের উদ্দেশ্যে। প্রচলিত একটি ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী মুঘল সম্রাট মুহম্মদ শাহ নাকি কোহিনূর হীরাকে নিজের পাগড়ির তলায় লুকিয়ে রেখেছিল। নাদির শাহ নাকি সেই বিষয়টি জানতে পারেন এবং তিনি তৎকালীন রীতি অনুযায়ী একটি বন্ধুত্বের প্রস্তাব রাখেন। তিনি মুহম্মদ শাহের পাগড়ির বিনিময়ে প্রস্তাবটি দিতে চান আর সেই সময় নাকি সম্রাট সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে পারেনি। নাদির শাহ নাকি সেই পাগড়ি খুলে দেখেন তার ভেতরেই রয়েছে সেই অমূল্য হীরা এবং নাদির শাহই নাকি প্রথম এই হীরার নামকরণ করে। তিনি নাকি এই হীরাকে প্রথমে দেখে বলেছিলেন কোহিনূর, অর্থাৎ ফার্সি অথবা ফরাসি ভাষায় আলোর পর্বত অথবা মাউন্ট অফ লাইট। 1739 সালে নাদির শাহ কোহিনূরকে নিয়ে পারস্যে ফিরলেন। তখন মনে হচ্ছিল হয়তো এই হীরার যাত্রা এখানেই শেষ, কিন্তু ইতিহাসের সবচেয়ে বিখ্যাত এই হীরাটি যেন কোনো একজনের কাছে থাকতেই চাইছিল না। নাদির শাহকে তার নিজের কর্মকর্তারাই হত্যা করেন এবং তার মৃত্যুর সঙ্গে সঙ্গে তার বিশাল পারস্য সাম্রাজ্যের পতন ঘটে এবং কোহিনূর হীরাও চলে যায় নাদির শাহর বিখ্যাত সেনাপতি আহমদ শাহ দুররানির হাতে এবং তিনি পরবর্তীকালে প্রতিষ্ঠা করেন দুররানি সাম্রাজ্য। আধুনিক সময়ের আফগানিস্তান এই সাম্রাজ্যেরই অংশ হিসাবে পরিচিত ছিল এবং এরপর কোহিনূরের নতুন ঠিকানা হয় কাবুল। আবারও এক নতুন সাম্রাজ্যের ক্ষমতার প্রতীক হয়ে উঠল এই হীরা। কিন্তু ইতিহাস যেন একই গল্প বারবার লিখছিল। আহমদ শাহ দুররানির মৃত্যুর পর তাদের উত্তরসূরিদের মধ্যে ক্ষমতা সংঘর্ষ শুরু হয়। সিংহাসনের জন্য যুদ্ধ, বিশ্বাসঘাতকতা, গৃহযুদ্ধ এবং ষড়যন্ত্রের মধ্যেই আবার কোহিনূর হীরার হাত বদল হয়। অবশেষে কোহিনূর হীরাটি এসে পৌঁছালো শাহ সুজা দুররানির হাতে। তবে তার ভাগ্য দীর্ঘস্থায়ী হয়। রাজনৈতিক সংঘর্ষে তিনি ক্ষমতা হারান এবং তিনি নিজের জীবন বাঁচাতে পরিবার সহ আফগানিস্তান ছেড়ে চলে আসেন পাঞ্জাবে। সেখানে তিনি আশ্রয় নেন এক শক্তিশালী শাসকের হাতে এবং সেই শাসকের নাম হলো মহারাজা রঞ্জিত সিং। মহারাজা রঞ্জিত সিং ছিলেন শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। 1813 সালে শাহ সুজা রঞ্জিত সিং এর হাতে হীরাটি তুলে দিলেন। এরপর কোহিনূর হীরা প্রবেশ করলো পাঞ্জাবের শিখ সাম্রাজ্যের রাজকোষে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আবার ফিরে এলো। 1839 সালে রঞ্জিত সিং এর মৃত্যু হয়। এরপর শিখ সাম্রাজ্যের ভেতরে ক্ষমতার লড়াই এবং রাজনৈতিক অস্থিরতা শুরু হয় এবং এই সুযোগেরই অপেক্ষা করছিল আর এক নতুন শক্তি, যারা ইতিমধ্যেই ভারতের বিশাল অংশ দিল্লি, কলকাতা সমস্ত কিছুই দখল করে ফেলেছিল এবং তাদের নাম হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন গভীরভাবে সবকিছু পর্যবেক্ষণ করছিল। তারা ভারতবর্ষে শুধুমাত্র ব্যবসা করতে আসেনি, বরং ধীরে ধীরে ভারতের বিশাল অংশ তারা নিজেদের ক্ষমতায় নিয়ে ফেলেছিল এবং এরপরই 1845 সালে শুরু হয় প্রথম অ্যাংলো যুদ্ধ এবং এই যুদ্ধ শিখ সাম্রাজ্যকে দুর্বল করে দেয়। 1839 সালে ব্রিটিশরা পাঞ্জাব দখল করে। এরপর স্বাক্ষরিত হয় লাহোর চুক্তি, যাকে বলা হয় ট্রিটি অফ লাহোর। সেখানে উল্লেখ ছিল শিখ সাম্রাজ্যের অমূল্য রত্ন কোহিনূর হীরাকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে হস্তান্তর করা হবে। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয়, সেই সময় এই চুক্তি স্বাক্ষর করেছিলেন মাত্র 10 বছরের একজন রাজা, মহারাজা দুলীপ সিং। এবং এই চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার পর কোহিনূর হীরাকে ভারত থেকে সমুদ্র পথে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ সমুদ্র যাত্রা, প্রচন্ড ঝড়, এমনকি জাহাজে রোগ ব্যাধি ছড়িয়ে পড়ারও ঘটনা ঘটে এবং তখন থেকেই কোহিনূরকে নিয়ে অনেকেই বলতে শুরু করে অভিশপ্ত কোহিনূর হীরা আবারও দুর্ভাগ্য বয়ে আনছে। 1850 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই হীরাটি তুলে দেন রানী ভিক্টোরিয়ার হাতে এবং রানী ভিক্টোরিয়াই হলেন প্রথম রানী যিনি এই হীরার মালিকানা পেলেন। হাজার হাজার মানুষ তখন দেখতে আসেন এই বিখ্যাত কোহিনূর হীরাকে। কিন্তু অপ্রত্যাশিত একটি সমস্যা দেখা যায়। অনেকেই বলেন হীরাটি ছবির মতো ঝলমলে নয়, হীরাটির আলো প্রত্যাশার তুলনায় অনেক কমে গেছে এবং এর ফলে নেওয়া হয় একটি সিদ্ধান্ত, কোহিনূর হীরাকে নতুন ভাবে কাটা হবে এবং নতুন আকৃতি প্রদান করা হবে। 1852 সালে ডাচ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে হীরাটিকে পুনরায় কাটা হয়, যার ফলে কোহিনূর হীরার ওজন 186 ক্যারেট থেকে নেমে আসে 105.6 ক্যারেটে। অনেকে এই সিদ্ধান্তে সমালোচনা করেছিল, কারণ পৃথিবীর অন্যতম সবচেয়ে ঐতিহাসিক রত্নের একটি অংশ চিরতরে হারিয়ে যায়। কিন্তু ব্রিটিশ রাজপরিবারের মতে এই হীরাটিকে কাটলে এই উজ্জ্বলতা আরো বেড়ে যায় এবং কোহিনূর পরিণত হয় পৃথিবীর অন্যতম বিখ্যাত হীরাতে। আরো একটি বিশ্বাস পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়ে, সেটি হলো কোহিনূর হীরা পুরুষ শাসকদের জন্য অমঙ্গল বয়ে আনে, তাই কোহিনূর হীরাকে ধারণ করতে পারবে একমাত্র নারীরাই। রানী ভিক্টোরিয়ার পর থেকে খুবই কম পুরুষ সদস্য কোহিনূর হীরাকে ধারণ করেছিলেন এবং পরবর্তীকালে এটি ব্যবহৃত করা হয়েছিল রানীদের মুকুটে। রাজ পরিবারও নাকি এই অভিশপ্ত হীরাকে ভয় পেতেন। কোহিনূর হলো এমন একটি হীরা যেটি বিভিন্ন সাম্রাজ্যের উত্থান এবং
পতনের সাক্ষী। 8 শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেছে, কোহিনূর হীরাকে সংরক্ষণ করে রাখা হয়েছে টাওয়ার অফ লন্ডনে। ব্রিটিশ রাজপরিবারের কাউন্ট জুয়েলসের অংশ হিসাবে কঠোর নিরাপত্তার মধ্যে সংরক্ষিত করে রাখা হয়েছে। প্রতি বছর পৃথিবীর নানা প্রান্ত থেকে লাখ লাখ মানুষ কোহিনূর হীরাকে দেখতে আসে। কিছু কিছু গবেষক আজও মনে করেন কোহিনূর শুধুমাত্র একটি হীরা নয়, এটি হলো দক্ষিণ এশিয়ার যৌথ ঐতিহাসিক ঐতিহ্যের অংশ। তবে এখনো পর্যন্ত কোহিনূর ব্রিটেনেই রয়ে গেছে। আর এই হলো পৃথিবীর সবচেয়ে অমূল্য রত্ন কোহিনূর হীরার আসল ইতিহাস। আপনাদের কি মনে হয় কোহিনূর হীরা সত্যি কি অভিশপ্ত, নাকি এটি শুধুমাত্র ক্ষমতা আর রাজনীতি শতাব্দী প্রাচীন একটি প্রতীক? কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আমি সুপ্রিয় ছিলাম আপনাদের সাথে। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী একটি নেক্সট এপিসোডে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।